না না, ফেসবুকে হবে না। এটাও হবে, ওটা তো হবে, দুটোই হবে দেখ। দেখ, ফেসবুক লাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি এখানে অ্যাড হতে তো বলিনি কাউকে, অ্যাড হতে বলিনি তো আমি কাউকে এখানে। আমি জাস্ট দেখলাম ওটা। যারা নেটটা স্লো আছে প্রচন্ড। আচ্ছা দেখ, অডিও ভিডিও ঠিক আছে? ভিডিওটা ঠিক আছে? ভিডিও কোয়ালিটি ঠিক আছে ফেসবুকে? সব দেখা যাচ্ছে? বোর্ডটা ঠিকঠাক? চলো আমরা স্টার্ট করি। আমাদের আগের দিন কত দূর হয়েছিল বল দেখি। তড়িৎচালক বলে সংজ্ঞাটা হবে, তাই তো? তড়িৎচালক বলটা বোঝানো হয়েছিল। শোন, আমি টিচমিন্ট অ্যাপটাকে অন করে রেখেছি আর ফেসবুক লাইভটাকে অন করে রেখেছি, ঠিক আছে? আমি একটা ক্লাস টিচমিন্ট এবং ফেসবুক দুটোতেই করে দেখতে চাইছি কেমন হচ্ছে। তোরা চাইলে কেউ টিচমিন্টও করতে পারিস, টিচমিন্ট থেকেও করতে পারিস, একই দেখতে পাবি। একই সাথে আমি দুটো অ্যাড মানে অ্যাড করেছি, কিন্তু তোরা দেখ ফেসবুক আর টিচমিন্টের মধ্যে কোয়ালিটি ফেসবুকেরই বেশি হবে ভিডিওটা।
ঠিক আছে? যেটাতে খুশি করতে পারিস, কোনো অসুবিধা নেই। যার যেটাতে সুবিধা আছে সেটাতে করতে পারিস। আমার কোনো আপত্তি নেই কোনোটাতেই। চলো যাই হোক, টিচমিন্টে করো, টিচমিন্টেও ক্লাস সেভ থাকবে। ফেসবুক তো রইলই, ঠিক আছে? ফেসবুক যেমন আছে সেরকম তো আছেই। আচ্ছা, নেক্সট রিডিং করো আজকে তড়িৎ চালক বলের সংজ্ঞা। হেডিং করো তাহলে আজকে ফার্স্ট হেডিং তড়িৎ চালক বলের সংজ্ঞা। আগে যে হেডিং করানো আছে তড়িৎ চালক বল, আজকে হবে তার সংজ্ঞাটা, তাই তো? সংজ্ঞাটা মনে হচ্ছে আগের দিন বলিনি না। হেডিং কর সংজ্ঞা বলে, আমি কালিটা ভরে নিই। হেডিং করা হয় সবাইকার। আগের দিন আমরা তড়িৎ চালক বল ব্যাপারটা কি বুঝেছিলাম, ঠিক আছে? আজকে আমরা সেটা সম্বন্ধে ডিটেইলসে পড়ব। তাহলে কি বলেছিলাম যে তড়িৎ চালক বল হচ্ছে এক প্রকারের এক নতুন ভৌত রাশি, যেটা অন্য যে কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করলে তার উদ্ভব হয় এবং যার সাহায্যে পরিবাহীর মধ্যস্থ ইলেকট্রনকে চালনা করা হয় এবং যার ফলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাই, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট লিখব, চলো ডেফিনেশনটা লিখো। লেখো, কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে তড়িৎ উৎস মানে ব্যাটারি হতে পারে, ডায়নামো হতে পারে, জেনারেটর হতে পারে, যেখান থেকে তড়িতের উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তড়িতের উৎস। তাহলে কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব, তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধানকে বা একক তড়িৎ আধান স্থানান্তরিত বা স্থানান্তরিত হবার ফলে
কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে, অর্থাৎ তড়িৎ উৎসে কি করা হচ্ছে, উচ্চ বিভব আর নিম্ন বিভব তৈরি করা হয়েছে, সেখানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে একটা তড়িৎ আধানকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কি হচ্ছে, কার্য হচ্ছে, কি হচ্ছে তারপরে কার্য হচ্ছে। তাহলে স্থানান্তরিত হওয়ার ফলে কমা দিয়ে তড়িৎ উৎসে হওয়ার ফলে তড়িৎ উৎসে যে পরিমাণ তাহলে আমরা আগে পড়েছি কোন এক জায়গায় তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন এক বিন্দু থেকে একক আধানকে নিয়ে যেতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই স্থানের কার্য। এই সেই যে কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই আধানের তড়িৎ স্থিতিশক্তি। এখানেও তাহলে তড়িৎ উৎসে যে পরিমাণ কি জমা হবে, কি সঞ্চিত হবে, তড়িৎ শক্তি। যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসটির তড়িৎ চালক বল বলে, তাকে উৎসটির তড়িৎ চালক বল বলে। শুভজিৎ, তোকে তো আমি 30 মিনিটে ক্লাস করতে বলিনি, বারবার কি কথা কেন বলছিস? লেখা হয়েছে কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে তড়িৎ উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসটির তড়িৎ চালক বল বলে। তাহলে তড়িৎ চালক বল প্রকৃতপক্ষে কি, তড়িৎ শক্তি। তড়িৎ চালক বল প্রকৃতপক্ষে তড়িৎ শক্তি। কোন একটা তড়িৎ উৎসে ব্যাটারি হতে পারে, জেনারেটর হতে পারে, ডায়নামো হতে পারে, সেখানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা আধানকে নিয়ে যাওয়া হয়, তার জন্য আমাকে কার্য করতে হয়, বল ইনটু সরণ। সেই কার্য হচ্ছে তড়িৎ শক্তি, আর সেই তড়িৎ শক্তি হচ্ছে ওই উৎসের তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ শক্তি হলো উৎসের তড়িৎ চালক বল। তাহলে আমরা নিচে লিখে নেব, অতএব তড়িৎ চালক বল সমান কি, বিভব কি ছিল কারো মনে আছে? বিভব সমান কি ছিল? বিভব সমান ছিল কার্য বাই আধান। বিভব সমান ছিল কি, কার্য বাই আধান। কারণ একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই বিন্দুর বিভব বলে। এখন একক তড়িৎ আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে একক তড়িৎ আধানকে স্থানান্তরিত করার ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ শক্তি, যেমন এখানে ছিল কার্য, এখানে হচ্ছে তড়িৎ শক্তি। আধানকে নিয়ে আসতে কার্য, এখানেও আধানকে স্থানান্তরিত করতে শক্তি, তাহলে বাই তড়িৎ আধান।
বাই তড়িৎ আধান, বাই তড়িৎ আধান। তাহলে তড়িৎ চালক বল হচ্ছে ইএমএফ, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ ইকুয়ালস টু কি হলো এনার্জি, কি এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি, তাই ই সাফিক্স ই ডিভাইড বাই তড়িৎ আধান কিউ, ডিভাইড বাই তড়িৎ আধান কিউ। বুঝা গেল? ঢুকেছে মাথায়? সমানই কি শক্তি মানে কি কার্য, শক্তি কি কার্য, কার্যই শক্তি। যে কার্য করা হয় সেই কার্য শক্তি উৎপন্ন করে, আর যে শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণই কার্য করা হয়েছে। কার্য শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, যে পরিমাণ কার্য হয় সেই পরিমাণে শক্তি উৎপন্ন হয়, আবার যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণই কার্য করা হয়েছে। তাহলে তড়িৎ শক্তি মানে ইলেকট্রিক্যাল এনার্জি মানে ওয়ার্ক ডান ডিভাইড বাই আধান মানে কিউ। আবার কার্য বাই আধান W বাই কিউ সমান কি বিভব, পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল মানে ভি। তা দেখতে পেলি যে যেটাই তড়িৎ চালক বল সেটাই বিভব। তড়িৎ চালক বল আর বিভবের মধ্যে বেশ কিছু পার্থক্য নেই। দেখে নাও, তড়িৎ চালক বল সমান তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান, আর বিভব সমান কার্য বাই আধান। আবার যে পরিমাণ কার্য করা হয় সেই পরিমাণই তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই কার্যের পরিমাণ আর তড়িৎ শক্তির পরিমাণটা সমান, আধান আধান সমান, তাই তড়িৎ চালক বল আর বিভবও সমান। যেটাই বিভব সেটাই তড়িৎ চালক বল। যত তড়িৎ চালক বলের মান বাড়বে তত বিভবের মান বাড়বে, আবার যত বিভবের মান বাড়বে তত তড়িৎ চালক বলের মান বাড়বে। বিভব আর তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য কিছু নেই, একই। হয়েছে? বুঝতে পেরেছিস? বেশ, তাহলে হয়ে গেলে ডান করে দাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, তারপর আমি একক আর মাত্রা তৈরি করব। তাহলে বুঝতে গেল তো তড়িৎ চালক বল আর বিভবের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামকরণটা আলাদা, শুধু নামকরণ আর সংজ্ঞাটা আলাদা, ব্যাপারটা একই। ওখানেও আধানকে নিয়ে যেতে এখানেও তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে তড়িৎ আধান একক তড়িৎ আধান, একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় ওখানে কি ছিল যে পরিমাণ কার্য করতে হয়, আর কার্য আর শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, যেটাই কার্য সেটাই শক্তি। মুছে দিচ্ছি তাহলে। এবার আমরা একক লিখবো, মাত্রা লিখবো, রাশি লিখবো, সব কিছু লিখবো। এই ওয়েদারে নেট যা যাচ্ছে কদিন ধরে, আচ্ছা তাহলে এবার নেক্সট হেডিং করো। টিচমিন্টে কেউ ক্লাস করিস, ওটা অফ করে দিতে হবে, শুধু শুধু নেটটা খাচ্ছে, বুঝলি? নেটটা এই জন্য স্লো হয়ে যাচ্ছে, দুটো একসাথে চলছে বলে।
এক মিনিট। ওয়েবক্যাম কিনেছি, টিচমিন্টে ক্লাস করার জন্য ওয়েবক্যামটাই লাগিয়েছিলাম। ওয়েবক্যামটার কোয়ালিটি মোবাইলের থেকে ফুটা কোয়ালিটি। এটা এই পড়াশোনার ক্লাসে দিলে কাজে লাগবে। দেখি এবার নেটটা কি হয়। টিচমিন্টে অফ করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এডিং করব একক। তাহলে আমরা ইএমএফ সমান কি পেয়ে গেলাম, এখানে লিখে রাখবো। ইএমএফ সমান পেয়ে গেলাম ইলেকট্রিক এনার্জি বাই চার্জ বাই বা ওয়ার্ক ডান বাই চার্জ সমান বিভব। ওকে, এটা আমরা পেয়েছি। তো একক মাত্রা কি আলাদা হবে? বিভবের সাথে একই হবে। তো ফার্স্ট আমরা যেটা নেবো সেটা হচ্ছে সংজ্ঞার পরে 2 নম্বরে একক। পরিমাপ হয়ে গেছে, এটা 2 নম্বরে পরিমাপ। হ্যাঁ, এটা 2 নম্বর পরিমাপ, এটা 3 নম্বর একক। 2 নম্বরে পরিমাপ, 3 নম্বরে একক। কে বলবি বল? একক কি হবে? এসআই পদ্ধতিতে। এগুলো সব এসআই, সিজিএস এ কোনো একক প্রয়োজন নেই। এগুলো সিজিএস এ কোনো দরকার হয় না। এসআই পদ্ধতি একক বল কে বলতে পারবি? এটা থেকেও বলতে পারিস, আবার এটা থেকেও বলতে পারিস, আবার এটা থেকেও বলতে পারিস। যে কোন একটা থেকে বল একক। এটার যা একক, এটারও তাই একক, এটারও তাই একক, নাহলে সমান হতো না। তাহলে বলো, তড়িৎচালক বলে এসআই পদ্ধতি একক কি হবে? এনার্জির একক কত বা কার্য এসআই পদ্ধতিতে জুল, আর বাই কুলম। এই জুল পার কুলম কে আমরা কি বলতে শিখেছি? ভোল্ট। জুল পার কুলম হচ্ছে ভোল্ট। অর্থাৎ বিভব পার্থক্য বা বিভব এবং তড়িৎচালক বলের একক একই। তাহলে মাত্রাও একই হবে। যদি মাত্রা বানানোর ইচ্ছা থাকে মাত্রা বানাতে পারো, না বানালেও চলবে। মাত্রা বানাবি, ইএমএফ এর মাত্রা সমান ওয়ার্কের মাত্রা বাই কিউ এর মাত্রা। তো ওয়ার্ক এর মাত্রা বের করে নিতে, ওয়ার্ক সমান কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু এম। তাহলে ওয়ার্ক হয়ে যাবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডাইমেনশন। আর কিউ এর ডাইমেনশন কি? না কিউ সমান হচ্ছে আইটি। কিউ সমান আইটি। দ্য ডাইমেনশন অফ কিউ, আই এর জায়গায় আই, টি এর জায়গায় টি। কিউ সমান আইটি। তো আমরা এখানে লিখে নেব ডব্লিউ এর জায়গায় এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই আইটি। এম একটাই আছে, রয়ে যাবে এল একটাই, টি একটা উড়ে উঠবে, মাইনাস হয়ে যাবে টি, আর আইটা মাইনাস হয়ে যাবে। এইটা হচ্ছে তড়িৎচালক বলের মাত্রা, ডাইমেনশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখে নাও, আমরা যাদেরকে নিয়ে ডাইমেনশন তৈরি করেছি, তাদের ডাইমেনশনগুলো আমি রাইট সাইডে লিখে দিয়েছি। বল, হয়েছে? একক মাত্রা লেখা হয়ে গেছে। এবারে এই যে তড়িৎ উৎস করে চিৎকার করছিলাম না, এই তড়িৎ উৎস আমরা শ্রেণীবিভাগ করে নেব। একটা যে তড়িৎ কোষ আর একটা ডায়নামো বা জেনারেটর। এই ডায়নামো বা জেনারেটর আমরা পরে পড়বো। এসি জেনারেটর, ডিসি জেনারেটর, এসি ডায়নামো, ডিসি ডায়নামো। এখন কেবলমাত্র এই তড়িৎচালক বলের উৎস কয় প্রকার হতে পারে বা কি কি এটা জেনে রাখবো। কোনখান থেকে, কোথা থেকে এই তড়িৎচালক বল সৃষ্টি হয়। যেখান থেকে, যা থেকে তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে উৎস, তড়িতের উৎস। সেই উৎসের শ্রেণীবিভাগ, একটা হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি, আর একটা হচ্ছে ডায়নামো বা জেনারেটর। হয়েছে? এদের সম্বন্ধে আমরা ডিটেইলস পরে পড়বো। এখন জাস্ট তড়িৎচালক বলের উৎস হিসেবে এদের নাম আমরা এখন লিখে রাখবো।
তাহলে এখন আমরা হেডিং করব তড়িৎ উৎসের শ্রেণীবিভাগ। চলো তড়িৎ উৎসের শ্রেণীবিভাগ। ঠিক আছে, আচ্ছা 1 নম্বরে লেখো তড়িৎ কোষ। 1 নম্বরে তড়িৎ কোষ, ইলেকট্রিক সেল। সেল মানে এখানে ব্যাটারি, কোষ ওই কোষ নয়, জীববিজ্ঞানে কোষ নয়, এখানে কোষ হচ্ছে ব্যাটারি, তড়িতের উৎস, তড়িৎ কোষ। এখানে মনে রাখবি এই তড়িৎ কোষ কাকে বলবো আমরা, এই তড়িৎ কোষের ভিতরে কোনো সচল যন্ত্র থাকে না, যে যন্ত্রটা চালনা করার ফলে বা যন্ত্র চালিত হয়ে তড়িৎ উৎপন্ন। দেখা যাচ্ছে ক্লাস করা যাবে এভাবে, নাকি কারেন্ট আসার জন্য বসে থাকবো? জানা তোরা আমাকে, এভাবে ক্লাস করা যাবে কিনা জানা। করে কমেন্ট কর রে, কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, সব সময় কমেন্ট দেখতে পারবো না কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে কমেন্টগুলো দেখবো। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার নেই বাবা, কারেন্ট চলে গেলে নেট অফ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে, সব কিছু নির্ভর করছে এটার উপর চলতড়িতের উপর সব কিছু নির্ভর করছে আমাদের। যাই হোক, তাহলে দেখো তড়িৎ কোষ, আর যেটা বলছিলাম এটা হচ্ছে একটা তড়িতের উৎস যেখানে সচল যন্ত্র থাকে না। জেনারেটর ডায়নামোতে কি হয়, একটা সচল যন্ত্র থাকে, সেই যন্ত্রগুলো চালনা করা হয়, সেই যন্ত্রগুলো চালনা করার ফলে এক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তার ফলে তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। কিন্তু তড়িৎ কোষে কোনো সচল যন্ত্র থাকে না। ব্যাটারির ভিতরে কোনো যন্ত্র লাগানো থাকে? ব্যাটারির ভিতরে কোনো যন্ত্র লাগানো থাকে না, সেখানে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কেমিক্যাল এনার্জি কনভার্টেড হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। আর ডায়নামো বা জেনারেটরে হতে পারে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, আর এই তড়িৎ কোষের ভেতরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তাহলে লিখবো আমরা যে যে তড়িৎ উৎসের যে তড়িৎ উৎসের অভ্যন্তরে কোন সচল যন্ত্র থাকে না, তাকে সাধারণত তড়িৎ কোষ বলে। তাকেই সাধারণত তড়িৎ কোষ বলে। বোঝা গেছে? এক্সাম্পল নিয়ে নেবো আমরা। রাসায়নিক কোষ, ঘরে যে ব্যাটারি ইউজ করি আমরা, এটা হচ্ছে রাসায়নিক কোষ। আরটা হয় সৌর কোষ, ইলেকট্রিক এই সোলার সেল হচ্ছে সৌর কোষ, পড়বো আমরা পরে, হ্যাঁ এখন জাস্ট লিখে রাখো নাম সৌর কোষ, যখন এলইডি পড়াবো সেখানে পড়াবো।
তাহলে রাসায়নিক কোষ, সৌর কোষ, এদের ভিতরে কোনো সচল যন্ত্র থাকে না। কোনো এক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন রাসায়নিক কোষের ভিতরে কি করা হয় না, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সৌর কোষের ভিতরে তাই সূর্যের যে আলো, লাইট এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে, কিন্তু সেক্ষেত্রে ভিতরে কোনো সচল যন্ত্র থাকে না, তবে তার নাম হচ্ছে তড়িৎ কোষ। আশা করি বুঝতে পেরেছিস তড়িৎ কোষ কি। তাহলে 2 নম্বর হেডিং করবি ডায়নামো। 2 নম্বর হেডিং করো ডায়নামো। সব ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছিস তো? মোহনা বলছে স্যার পাচ্ছি দেখতে। এটা কার প্রোফাইল? তোমার নিজের নেটওয়ার্ক প্রবলেম আছে বাবা, আমার কিছু করার নেই এখানে। আমার যদি সিস্টেমে প্রবলেম থাকে তাহলে কেউ দেখতে পাবি না, আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখতে পাচ্ছিস না, তার মানে তার নিজের সিস্টেমে প্রবলেম আছে। বাকিরা তো ডান করছে, তার মানে তার সুন্দর দেখতে পাচ্ছে। বেশ, চালিয়ে যাও। ডায়নামো কাকে বলে? এখানে কিন্তু সচল যন্ত্রাংশ যুক্ত থাকবে। পরে পড়বো আমরা ডায়নামোর কার্যনীতি, ডায়নামো কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করে, এসি ডায়নামো, ডিসি ডায়নামো, তার ছবি সব পড়বো। এখন শুধুমাত্র তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ করছি, তার জন্য এইটুকু শুধু শুনে রাখবো। তাহলে লিখে রাখো যে সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ উৎসই হলো ডায়নামো। নাম শুনেছিস নিশ্চয় ডায়নামো, অনেকের বাড়িতে আছেও ডায়নামো। অনেকের বাড়িতে ডায়নামো থাকে, জেনারেটর থাকে, ওই জেনারেটরটাকে ডায়নামো বলা হয়। হয়েছে? আচ্ছা চলো মুছে দিচ্ছি আমরা তড়িৎ উৎসের শ্রেণী বিভাগটা। এটা কিন্তু মোবাইল নেটওয়ার্কই চলছে, ব্রডব্যান্ড কানেকশন অফ হয়ে গেছে। দাও মোবাইল নেটওয়ার্কটা ভালো করে বলতে হবে, কি বল? চলছে তো? আচ্ছা, এরপর আমরা যেটা পড়তে চলেছি খুব ওহমের সূত্র। আসলে কি বলতো, লাইন চলে যাওয়াতে ল্যাপটপটা অফ হয়ে গেছে, নেটটা অফ হয়ে গেছে। তাহলে আমি কিন্তু যেটা আমি ক্লাস করার সময় তোদের দিকে তাকিয়ে কোনো সময় কথা বলি, কোনো সময় বোর্ডের দিকে তাকিয়ে, কোনো সময় দেখবি সামনে দিকে তাকিয়ে দিবি, সামনে দিকে কে আছে, ল্যাপটপটা লাগানো থাকে। তোরা যে ক্লাসটা দেখতে পাইস লাইভ, এই ল্যাপটপটাতেও সেই লাইভ ক্লাসটা আমি লক্ষ্য করি, যাতে কোনো জায়গা ডিস্টার্ব হচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে, পড়াতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না আদৌ তোরা অন আছিস কিনা, আমাকে ঘুরে মোবাইলের পিছনে যেতে হচ্ছে, তারপর কমেন্ট দেখতে হচ্ছে, দিয়ে আবার ফিরে আসতে হচ্ছে, বহুত ডিস্টার্ব হচ্ছে আমার। তো করার তো কিছু নেই, কারেন্ট চলে গেছে যেহেতু। দেখো আমি ওহমের সূত্র পড়াবো, হ্যাঁ? তো যেহেতু কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু ধৈর্য ধরবি, কিছু মনে করিস না। আমি টপিকটা পড়ানোর পরে মোবাইলের পিছনে গিয়ে কমেন্টগুলো দেখবো, ঠিক আছে? ওই সময়টা একটু কষ্ট কর। দেখো ওহমের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল। খুব গুরুত্বপূর্ণ সূত্র। ওহমের সূত্র, ওহমস ল। ওহমস ল, ওহমের সূত্র বা ওহমস ল। ওহমের সূত্র বা ওহমস ল কি? দেখ, আমরা দেখতে পেলাম যে আধান প্রবাহিত হচ্ছে, মন দিয়ে শুনবি। আমরা দেখতে পেলাম
যে আধান প্রবাহিত হচ্ছে ব্লার হয়ে গেছে, দেখ আমরা দেখলাম যে আধান প্রবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, যার ফলে তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবং যদি আমরা বিভব প্রভেদ বার করি তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভবের বিয়োগ করে নিই আমরা। যেমন ধর একটা সিম্পল আমি জিনিস ড্র করছি, ধর তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা একটা বিন্দু, দুটো এইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু, ভালো করে লক্ষ্য করবি, এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট। কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটি বিন্দু, একটির নাম এ আর একটির নাম বি। ঠিক আছে, এখন এখন বি থেকে এর দিকে আধান প্রবাহিত হচ্ছে, বি থেকে এর দিকে আধান প্রবাহিত হচ্ছে। কোন দিক থেকে কোন দিকে আধান প্রবাহিত হচ্ছে? বি থেকে এর দিকে আধান প্রবাহিত হচ্ছে। তাহলে কি আমাকে বলতে পারবি এ আর বি এর মধ্যে কোনটা উচ্চ বিভব আর কোনটা নিম্ন বিভব? কমেন্ট করে বল, আমি যাচ্ছি মোবাইলের পিছনে। আমার প্রশ্ন, বি থেকে এর দিকে আধান প্রবাহিত হচ্ছে, তাহলে আমাকে এখন বলো কোন বিন্দুটা উচ্চ বিভব আর কোন বিন্দুটা নিম্ন বিভব এ আর বি এর মধ্যে? শুভজিতের ভুল হয়ে গেছে। শুভজিৎ এতদিন ধরে এটা পড়লাম, এইটুকু এটা উত্তর দিলি ভাই। আধান প্রবাহ, এ বাবারে সবাই একই উত্তর দিচ্ছিস রে। আধান প্রবাহিত হচ্ছে বি থেকে এর দিকে, তাহলে কে উচ্চ কে নিম্ন? আরে বাপরে, আধান প্রবাহিত হয় কোন দিকে? সবার ভুল হয়ে গেল একসাথে। আধান প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। 50,000 বার এটা বলেছি, তার সত্ত্বেও ভুল। তাহলে ভাব তোদের মাথাগুলো কি দিয়ে তৈরি। বি থেকে এর দিকে আধান প্রবাহিত হচ্ছে, তড়িৎ আধান। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কোন দিকে? না, তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে। তড়িৎ প্রবাহ আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তাই আধান প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাই বিটা হচ্ছে নিম্ন বিভব আর এটা হচ্ছে উচ্চ বিভব। বিটা হচ্ছে নিম্ন বিভব আর এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে এ যদি উচ্চ বিভব হয়, এ বিন্দুর বিভব কত? এ বিন্দুর বিভব ভি সাফিক্স এ। বি যদি নিম্ন বিভব হয়, বি বিন্দুর বিভব কত? বি বিন্দুর বিভব ভি সাফিক্স বি। তাহলে প্রথম প্রশ্ন এখানে, যে এখানে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। আর তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রাকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবি পরিবাহীর মধ্যে, এবি পরিবাহীটিকে এ উচ্চ বিভব এবং বি নিম্ন বিভবের সাথে যুক্ত করা হয়েছে। এবি পরিবাহীটিকে এ উচ্চ বিভব এবং বি নিম্ন বিভবের সাথে যুক্ত করা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি থেকে এ এর দিকে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে, যে কারণে এ উচ্চ বিভব থেকে বি নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এই তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই চিহ্নের দ্বারা, তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট। বেশ, তাহলে আমরা পেয়ে গেলাম ইলেকট্রিক কারেন্ট আই আর দুটো বিন্দুর মধ্যে বিভব ভি অফ এ আর ভি অফ বি। তাহলে আমি নিচে লিখতে পারবো বিভব প্রভেদ। তাহলে দুটো জিনিস এখান থেকে আমি পেয়ে গেলাম,
এক নম্বর এখান থেকে কি পেলাম, এখান থেকে এক নম্বরে পেলাম বিভব প্রভেদ। বিভব প্রভেদ সমান ভি অফ এ মাইনাস ভি অফ বি, সেটাকে আমরা লিখে রাখতে পারি ভি। যে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, সেখানে বিয়োগফল যেটা আসবে সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে বিভব পার্থক্য ভি অফ এ মাইনাস ভি অফ বি সমান ভি ধরি, এটা আমরা ভি ধরে নিলাম। আচ্ছা, 2 নম্বরে আর কি জানতে পারলাম, এখান থেকে আর জানতে পারলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের মান কত না আই। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তড়িৎ প্রবাহ মাত্রা সমান আই। দেখো দুটো জিনিস এখান থেকে পরিষ্কার, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি অফ এ মাইনাস ভি অফ বি সমান ভি ধরে নিলাম। আর এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানটা হচ্ছে আই, তাহলে আই হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা। পরিষ্কার? বল এবার বোঝা গেছে সব কিছু? এবার এই বিভব প্রভেদ আর এই তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মধ্যে কি সম্পর্ক, রিলেশন, এর মধ্যে কি সম্পর্ক? তড়িৎ প্রবাহ মাত্রা আই কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এই দুটি রাশির মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক উপস্থাপন করলেন বিজ্ঞানী ওহম। যে কারণে এই সম্পর্কই হচ্ছে ওহমের সূত্র নামে পরিচিত, এই সম্পর্কই ওহমের সূত্র নামে পরিচিত। তাহলে ওহম কি আবিষ্কার করলেন না, বিজ্ঞানী ওহম আবিষ্কার করলেন একটা পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কি সম্পর্ক, কি রিলেশন, রিলেশন বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ইলেকট্রিক কারেন্ট ভি এন্ড আই। এই ভি এবং আই এর মধ্যে কি সম্পর্ক সেটি বিজ্ঞানী ওহম জানালেন, আর সেটাই হচ্ছে ওহমের সূত্র। তাহলে সবাই ছবিটা আঁকবো, পাশের লেখাগুলো লিখবো। চলে এসছে কারেন্ট। কানেকশনটা চেঞ্জ হলো, একটু ওয়েট করো, একটু ডিস্টার্ব হবে প্রথমটা, কিন্তু পরক্ষণে আবার ঠিক হয়ে যাবে। নেটওয়ার্কটা চেঞ্জ করলাম যে কারণে একটু ডিস্টার্ব হলো। হ্যাঁ, কিছু করার নেই বাবা। পুরো সিস্টেমটাই ইলেকট্রিকের উপর ডিপেন্ড করছে, আবার চলে যেতে পারে, আবার অফ হয়ে যাবে, তখন আবার অন করতে হবে। দেখো তাহলে আমরা এরপরে এই ঘটনাটা লিখে নেব। ধরা যাক লিখে নেব, ধরা যাক একটি পরিবাহীর দুই প্রান্তকে, এই এবি এবি একটা পরিবাহী, একটি পরিবাহীর দুই প্রান্তকে, ধরা যাক একটি পরিবাহীর দুই প্রান্তকে এ ও বি বিন্দু, দূর বেশ ডিস্টার্ব করছে।
কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, কারেন্ট যাওয়া আসা করছে বারবার। চিন্তা নেই, কোনো জায়গায় মিস যাবে না, তোরা কানেক্ট থাক। মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি আমিও, ক্লাস সেম থাকবে ঠিকঠাক, চিন্তা নেই কোনো। ঠিক আছে, এখন একটা কমেন্ট করতো কেউ, সব ঠিক আছে কিনা। আচ্ছা দেখো, তাহলে একটি পরিবাহীর দুই প্রান্তকে এ ও বি বিন্দুর সাথে যুক্ত করা হয়েছে, এ ও বি বিন্দুর সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এ বি একটা পরিবাহী, এটা কোনটা তড়িৎ উৎসের এ আর বি বিন্দুর সাথে যুক্ত করে দিয়েছি, বেশ পূর্ণ হচ্ছে। এ ও বি বিন্দুর বিভব, এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে ভি অফ এ ও ভি অফ বি, ভি অফ এ ও ভি অফ বি, ভি অফ এ গ্রেটার দেন ভি অফ বি হলে, মানে ভি অফ এটা বেশি ভি অফ বিটা কম, ভি অফ এ গ্রেটার দেন ভি অফ বি হলে পরিবাহীর মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রা I হলে, এই তড়িৎ প্রবাহ মাত্রা I হলে, এই তড়িৎ প্রবাহ মাত্রা I হলে, এরপরে দেখো তাহলে ওহম কিন্তু এরপরে বলছে যে এই তড়িৎ প্রবাহ মাত্রা আর এই বিভব পার্থক্যের মধ্যে কি সম্পর্ক, জানিস কি সম্পর্ক? সরল সম্পর্ক। যত বেশি বিভব পার্থক্য হবে তত বেশি বিভব, মানে তত বেশি তড়িৎচালক বল। তড়িৎ প্রবাহ কার উপর নির্ভর করছে? তড়িৎ প্রবাহ নির্ভর করছে তড়িৎচালক বলের উপর। তড়িৎচালক বল যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে? কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার ফলে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। এই তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে? না, এই তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এই তড়িৎচালক বলের মান যত বাড়বে প্রবাহ মাত্রা তত বাড়বে। তড়িৎচালক বলের মান যত বেশি হবে ইলেকট্রন তত বেশি প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ তত বেশি পাওয়া যাবে। আবার তড়িৎচালক বল আর বিভব তো একই জিনিস, পার্থক্য কিছুই নেই, শুধু নামের পার্থক্য। তড়িৎচালক বলের মান বাড়লে বিভবের মান বাড়বে, তড়িৎচালক বলের মান কমলে বিভবের মান কমবে। তাহলে প্রবাহ মাত্রার সাথে তড়িৎচালক বল সরল সম্পর্ক আছে বা সমানুপাতিক। প্রবাহ মাত্রা I এর সাথে তড়িৎচালক বল এর সম্পর্ক সরল সম্পর্ক বা সমানুপাতিক। তাহলে বিভবের সাথেও কি হবে? সরল সম্পর্ক বা সমানুপাতিক। ভালো করে দেখ, এই ইএমএফ আর ভি একই জিনিস, ইএমএফ আর ভি হচ্ছে একই রাশি। তাই আমরা দেখতে পাচ্ছি এই ইএমএফ I এর সাথে কি সম্পর্কে আছে? ইএমএফ যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে, ইএমএফ যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে। তার মানে একই রকম ভাবে ইএমএফ এর জায়গায় আমি লিখতে পারি ভি, তাহলে ভি যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে। এটি বিজ্ঞানী ওহম আবিষ্কার করলেন। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যত বেশি হবে
ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানও তত বেশি হবে। বোঝা গেছে? এই যে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটাই হচ্ছে পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল, তড়িৎ বিভব। আবার ইএমএফ যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে। ইএমএফ আর বিভব একই, তাই ইএমএফ এর সাথে প্রবাহ মাত্রার যা সম্পর্ক, বিভবের সাথে প্রবাহ মাত্রার তাই সম্পর্ক। ইএমএফ এর সাথে প্রবাহ মাত্রার সরল সম্পর্ক, তাই বিভবের সাথেও প্রবাহ মাত্রার সরল সম্পর্ক। বুঝা গেল? ঢুকেছে মাথায় সবাইকার ওহমস ল? কমেন্ট প্লিজ। যদি ঢুকে গেছে তাহলে আমরা লিখব আই হলে ওহমের সূত্রানুযায়ী ওহমের সূত্রানুযায়ী ওহম কি বললো? দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে ওই পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা তত বেশি হবে। তাই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি অফ এ মাইনাস ভি অফ বি। এটা কার সাথে সরল সম্পর্কে? না, বিভবের সাথে, প্রবাহ মাত্রার সাথে। যত বেশি বিভব পার্থক্য হবে তত বেশি প্রবাহ মাত্রা যাবে, কারণ বিভব পার্থক্যই তড়িৎচালক বল, আর তড়িৎচালক বলই তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তাই যত বেশি তড়িৎচালক বল তত বেশি প্রবাহ মাত্রা, আর যত বেশি তড়িৎচালক বল তত বেশি বিভব পার্থক্য। তাই বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক বা সরল সম্পর্ক। ওকে, আমরা ভি অফ এ মাইনাস ভি অফ বি এর পরিবর্তে কি লিখতে পারি রে? এটার পরিবর্তে কি লিখতে পারি? এটা পরিবর্তে লিখতে পারি ভি ভ্যারিসিয়াস আই বা ভি সমানুপাতিক আই। এরপর আমরা জানি যে যে কোনো ইকুয়েশনের এই ভেদ চিহ্ন বা সমানুপাতিক চিহ্নটাকে তুলে সমান চিহ্ন আনতে হলে ডান দিকে রাশিটিকে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ধ্রুবক, এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ করা হলো, ভি সমান আর ইনটু আই। ভি সমান আর ইনটু আই, ব্র্যাকেটে আর হলো ধ্রুবক। এখানে ধ্রুবক হিসেবে কোন চিহ্ন নেওয়া হলো? আর। অতএব ভালো করে লিখলে কি আছে? ভি সমান আয়ার, ভি সমান আয়ার, ভি সমান আয়ার, বা আর সমান ভি বাই আই, আর সমান ভি বাই আই। ব্র্যাকেটে লিখে নেব আর কে পরিবাহীর, আর কে পরিবাহীর রোধ, রয়ে ওকার ধ, রোধ বলে। এখানে যে একক ব্যবহার করা হলো সে এককটার আবার একটা নতুন নামকরণ করা হলো। কি নামকরণ? রোধ, ইংরেজিতে রেজিস্ট্যান্স। রোধ মানে বাধা, বাধা মানে রোধ, ইংরেজিতে রেজিস্ট্যান্স। দেখে নাও তাহলে এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এই এক নম্বর ইকুয়েশনটি, এই যে লাল রঙের আমি বক্স করে দিলাম, এটি হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা কি করলাম না, আমরা আগে ওহমের সূত্রের গাণিতিক রূপটা প্রমাণ করলাম, তারপরে আমরা সূত্রের বিবৃতিটা লিখব। অন্য ক্ষেত্রে কি করি, আগেই সূত্রের বিবৃতি লিখে নিই, তারপরে আমরা গাণিতিক রূপ দেখাই। এখানে একটু উল্টো দিকে করলাম আমি, আগে আমরা গাণিতিক রূপ রেডি করে নিলাম, তারপরে আমরা বিবৃতিতে যাব। তাহলে এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা পুরোটা তোমাকে ওহমের সূত্রের গাণিতিক রূপ দেখা বললে ছবি এঁকে এইভাবে লিখে এই পর্যন্ত দেখাবে, এক নম্বর সমীকরণ, এবং ব্র্যাকেটে লিখতে হবে আর কে পরিবাহীর রোধ বলে, রেজিস্ট্যান্স। বলো, ওহমের সূত্রের গাণিতিক রূপ সবাইকার কমপ্লিট হয়েছে। এবং এবারে আমরা এখান থেকে ওহমের সূত্রের যে বিবৃতি, যে সূত্রের ভাষা, যে কথাটা, ওই কথাটা আমরা এরপরে লিখব। আগে আমরা পড়ে নিলাম গাণিতিক রূপ, কারণ আমরা দেখে নিলাম যে ওহম কি বলেছে। না, ওহম কি বলেছে? এই বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সমানুপাতিক, এইটুকুই বলেছে, আর কিচ্ছু বলেনি। বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সমানুপাতিক। কারণ আমরা দেখে আসছি যে এই প্রবাহ মাত্রার জন্য দায়ী তড়িৎচালক বল।
তড়িৎচালক বল মানলে প্রবাহ, তড়িৎচালক বল বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে। আবার তড়িৎচালক বল আর বিভবের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে তড়িৎচালক বলের সাথে যদি প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়, তাহলে বিভবের সাথেও প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। যেহেতু তড়িৎচালক বল আর বিভব একই রাশি, শুধু নামটা আলাদা। বোঝা গেছে? তাই আমরা বিভব পার্থক্যের সাথে প্রবাহ মাত্রার যে সম্পর্ক, সেটা বিজ্ঞানী ওহম দিয়েছিলেন, তাই এই সূত্রের নাম ওহমের সূত্র। নিচে আমরা এবার ছোট্ট করে লিখব সূত্র, ছোট্ট করে বাঁ দিকে রাখো সূত্র ল। ঠিক আছে সবাইকার? ওহমের সূত্র পড়তে অসুবিধা নেই কারণ? তাহলে আমরা গাণিতিক রূপ আগেই করে নিলাম, এরপর আমরা গাণিতিক রূপে করে সূত্রের বিবৃতিটা লিখব। কারণ যদি আগেই তোকে বিবৃতিটা বলে দিতাম, তাহলে তোকে সেটা মনে রাখতে হতো, সেখান থেকে গাণিতিক রূপটা প্রমাণ করতে হতো। কিন্তু না, আগে আমরা প্র্যাকটিক্যালটা করে নিলাম। প্র্যাকটিক্যালটা করে নেওয়ার পরে যে ফলাফল পেলাম, সেই ফলাফলটা হচ্ছে থিওরি, আর সেটা এখানে সূত্র। কোনোটাই ভুল নয়। প্র্যাকটিক্যাল ব্যাপারটাও যা, থিওরিটিক্যাল ব্যাপারটাও তাই। প্র্যাকটিক্যাল আর থিওরির সাথে এটুকুই পার্থক্য যে প্র্যাকটিক্যালটা হচ্ছে যেটা আমরা জানছি, আর থিওরি যেটা আমরা জেনে পড়ে করছি। দেখ, প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একজন টিচার একজন জুনিয়র ক্লাসের স্টুডেন্টকে পড়াচ্ছেন, খুব ছোট বাচ্চা, নার্সারি স্টুডেন্টকে দিয়ে ও বলছে যে দুটি আম প্লাস দুটি আম সমান কটি আম? স্টুডেন্ট বলছে 5টি আম। টিচার বলছে তোমাকে দুটো আম দেয়া হলো, তারপরে আবার দুটো আম দেওয়া হলো, তাহলে এখন তোমার কাছে মোট কটা আম আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে এখন মোট 5টি আম আছে। টিচার তো অবাক হয়ে যাচ্ছে যে তোমাকে বলা হচ্ছে দুটো আম তোমাকে দেওয়া হলো, কিছুক্ষণ পর আবার তোমাকে দুটো আম দেওয়া হলো, এখন তোমার কাছে মোট কতগুলো আম আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে এখন 5টা আম আছে। টিচার তো বুঝতে পারছে না কেন ও ভুল বলছে, ওর কি কোথায় প্রবলেম হচ্ছে। টিচার ওকে চেঞ্জ করে দিল, দিয়ে বললো যে তোমাকে প্রথমত দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তোমাকে দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তারপরে আবার দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তাহলে এখন তোমার কাছে মোট কটি স্ট্রবেরি আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে 4টি স্ট্রবেরি আছে। লে বাগা এবারে। প্রথমে বললাম দুটো আম দেওয়া হলো, আবার দুটো আম দেওয়া হলো, তোমার কাছে এখন কটি আম আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে 5টি আম আছে। নেক্সট টাইম টিচার কি করলো, আমের পরিবর্তে নামটা চেঞ্জ করে দিল। তোমাকে দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তোমাকে আরো দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তোমার কাছে এখন মোট কটা স্ট্রবেরি আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে এখন 4টি স্ট্রবেরি আছে। সমস্যাটা কোথায় হচ্ছিল তাহলে? আবার টিচার ওকে জিজ্ঞাসা করলো যে তোমাকে দুটি আম দেওয়া হলো, আবার দুটি আম দেওয়া হলো, তাহলে এখন তোমার কাছে মোট কটি আম আছে? স্টুডেন্ট বলছে আমার কাছে 5টি আম আছে। আমের কথা বললে কিন্তু 5টা বলছে, আম ছাড়া কিন্তু বাকি অন্য কিছু জিজ্ঞাসা করলে কিন্তু ও 4টাই বলছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পরে যেটা জানা গেল সেটা হচ্ছে স্টুডেন্টের কাছে আগেই একটা ব্যাগে আম ছিল, মা যেটা ওকে টিফিনে খাওয়ার জন্য দিয়েছিল। স্টুডেন্টের কাছে একটা আম পূর্ব আগের থেকেই ছিল। তাহলে স্টুডেন্টটা কি করেছে, টিচার ওকে দুটো আম দিয়েছে, কিছুক্ষণ পর আবার দুটো আম দিয়েছে, তাহলে মোট 4টা হয়েছে। স্টুডেন্টের কাছে আগেই একটা আম ছিল, ওর কাছে আগে একটা আম ছিল। ও যখন বারবার ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কাছে এখন মোট কটি আম আছে, তখন কিন্তু 2 2 4 আর 1 5 উত্তর দিচ্ছে 5টি। যখন স্ট্রবেরি কথা বলা হলো, তোমাকে দুটো স্ট্রবেরি দেওয়া হলো, তোমাকে আরো দুটো স্ট্রবেরি দেওয়া হলো, কটা স্ট্রবেরি আছে? ওর কাছে আগের থেকে কোনো স্ট্রবেরি ছিল না, তাই ওর উত্তর ছিল 4টি স্ট্রবেরি আছে। তাহলে ভুল কোথায় ঠিক কোথায়? কে ভুল? টিচার ভুল না স্টুডেন্ট ভুল? টিচার বারবার বলছে দুটো আম দেওয়া হলো, দুটো আম দেওয়া হলো, কটা আম হলো? বলছে 5টা আম হলো। তাহলে কি স্টুডেন্টের এটা ভুল ছিল নাকি টিচার ভুল ছিল? টিচার 2 2 2 + 2 কি 5 হয়? 4ই তো হয়।
এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, এটা হচ্ছে স্টুডেন্টের প্র্যাকটিক্যাল নলেজ, আর এটা হচ্ছে ওর থিওরিটিক্যাল নলেজ। এটা হচ্ছে থিওরি বেস কনসেপ্ট, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস কনসেপ্ট। বুঝতে পারলি? এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল, এটা বলা হয় থিওরি। কেউ স্টুডেন্ট কিন্তু ভুল ছিল না, তার কাছে কি ছিল? প্র্যাকটিক্যালি একটা আম ছিল, তারপরে আরো 2-4টা আম দেওয়া হয়েছে, তাই ও বলছে আমার কাছে 5টা আম আছে, কিন্তু স্ট্রবেরি ওর কাছে ছিল না, তাই ওকে ভাবানো হয়েছে যে 2টো স্ট্রবেরি আরো 2টো স্ট্রবেরি, তাই বললো যে 4টা স্ট্রবেরি হবে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর এটা হচ্ছে থিওরি। তো কেউ কিন্তু ভুল নয়, দুটো দুরকম ভাবে মানে বিশ্লেষণ করেছে, এক্সপ্লেন করা হয়েছে দুরকম ভাবে। তো সেইভাবে আমরা সেটাই করলাম। আমরা গাণিতিক রূপটা করার পরে বিবৃতি বা সূত্রে আসছি, আবার অনেক সময় সূত্র থেকেও গাণিতিক রূপে আসা যায়, কোনোটাই কিন্তু ভুল নয়, দুটোই সঠিক, একটা প্র্যাকটিক্যাল একটা থিওরিটিক্যাল। চলো আমরা এরপরে ওহমের সূত্রের থিওরিটিক্যাল অর্থাৎ বিবৃতিটা দেখে নেব। বুঝা গেল এক্সাম্পলটা? দেখো ওহমের সূত্রে যখন আমরা ওহমের যখন সূত্রের আমরা সূত্রটা বলবো, তখন আমাদেরকে মনে রাখবি ফিজিক্সের বা কেমিস্ট্রির যে কোনো সূত্র বলার সময় একটা কথা মাথায় রাখবি, যে কোনো শর্ত থাকবে, উইদাউট কন্ডিশন কোনো ল কাজ করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবি সব সময়। যখনই কোনো ল তুই মুখের থেকে বলছিস, মনে রাখবি একটা কন্ডিশন তোকে অ্যাপ্লাই করতে হবে, উইদাউট কন্ডিশন ফর্মুলা কাজ করবে না, এটা যেন মাথায় থাকে। বয়েলস ল বলেছিলি মনে আছে? তখন কন্ডিশন অ্যাপ্লাই করেছিলি, কি কন্ডিশন ছিল? নির্দিষ্ট ভর ও স্থির উষ্ণতায়, নির্দিষ্ট ভর ও স্থির উষ্ণতায়, এই কথাটা বলার পরেই কিন্তু বয়েল সূত্রটা বলা যাবে এবং সেটা কাজ করবে। যে কোনো সূত্র বলার আগে আমাকে কন্ডিশনটা রেডি করে নিতে হবে, যে ক্ষেত্রে শর্ত কি, যদি ওই শর্তগুলো আমরা মেনে চলি তবেই এই সূত্রটা আমাদের কাজে লাগবে। বয়েলের সূত্র সেখানেই কাজে লাগবে যেখানে ভর এবং উষ্ণতা স্থির থাকে। যদি কোনো কারণে ভর এবং উষ্ণতার পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে বয়েল সূত্র কাজ করে না। তাহলে বয়েল সূত্রকে কাজে লাগানোর জন্য যেটা প্রথমত প্রয়োজন, সেটা হচ্ছে সেই সিস্টেমটার ভর এবং উষ্ণতাটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, চেঞ্জ হওয়া চলবে না, তবেই আয়তন চাপের সাথে ব্যস্ত সম্পর্ক হবে। যদি ভর এবং উষ্ণতা কনস্ট্যান্ট না হয়, তাহলে কিন্তু আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্ত হবে না। যেমন যখন ফুটবলে পাম্প করা হয়, বেলুনে ফু দেওয়া হয়, সাইকেলের চাকার টায়ারে পাম্প করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভর এবং উষ্ণতা স্থির থাকে না, তাই সেক্ষেত্রে আয়তন বাড়লে চাপও বাড়ে। কিন্তু বয়েল বলেছেন যে আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে, কারণ চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্ত। কিন্তু এই সম্পর্কটা তখনই কাজে লাগবে যদি ওই সিস্টেমটা ওই শর্তটা মেনে চলে। শর্তটা কি? উষ্ণতা এবং ভর এই দুটো স্থির থাকতে হবে। তাই বয়েল সূত্র কি ছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক। এখানেও তাই, প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন অর্থাৎ শর্ত আগে মেনে নিতে হবে। শর্ত আগে লিখবো, তারপরে ফলাফল, যে এইটা এই শর্তটা মানলে পরে এটা এরকম ভাবে কাজ করবে। যেমন উষ্ণতা আর ভর যদি স্থির থাকে, তবে আয়তন চাপের সাথে ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হবে। কিন্তু উষ্ণতা আর ভর যদি স্থির না থাকে, তাহলে চাপ আয়তন ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হবে না, বয়েল সূত্র কাজ করবে না। যে যে ক্ষেত্রে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির থাকে না, সেই সব ক্ষেত্রে বয়েল সূত্র কাজ করে না। ফুটবলে পাম্প করার সময় বয়েলের সূত্র কাজ করে না, বেলুনে ফু দেওয়ার সময় বয়েলের সূত্র কাজ করে না, কারণ সেক্ষেত্রে বয়েল সূত্রের যে কন্ডিশন বা শর্ত, সেই সিস্টেম মেনে চলেনি। অতএব সূত্রের পূর্বে কিন্তু আমাদেরকে কন্ডিশন বা শর্ত রেডি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওহমের সূত্রের কন্ডিশনটা কি? দেখো, ওহমের সূত্রের কন্ডিশনটা হচ্ছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা। অন্যান্য ভৌত অবস্থা মানে তড়িৎ, তাপ, চৌম্বক, এই সব কিন্তু স্থির থাকতে হবে। তাহলে দেখো, আর তাপমাত্রা মানে উষ্ণতা। তাহলে আগে শর্ত লিখছি, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা। অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা মানে
চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক প্রবাহ, তড়িৎ প্রবাহ, এইসব আর কি। হ্যাঁ, আর্দ্রতা সব কিন্তু স্থির থাকতে হবে। তাহলে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা I, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের বিভব পার্থক্য কি ছিল? v of a minus v of b সমান v, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এইটি হচ্ছে ওহমের সূত্রের বিবৃতি। সূত্র জিজ্ঞাসা করলে এটা লিখতে হবে এবং দেখিয়ে দিতে হবে। অতএব v Vericius I और v সমান I R, এইটি হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, দেখে নাও সবাই, এটি হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল। বলো, ওহমের সূত্র ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওটি ছিল ওহমের সূত্রের, এটা আমরা আগেই প্রুভ করে নিয়েছি। তো আগে যেহেতু প্রুভ করেছি, কি করে আসছে এটা দেখে নিয়েছি, তাই এটা আমাদের সূত্রের সাথে লিখতে কোনো সমস্যা নেই। না জেনে এক লাইনও লিখবো না, জানলে হাজার লাইন লিখবো। তাই আমরা জেনে নিয়েছি, তবেই আমরা লিখেছি। প্র্যাকটিক্যাল হতে হবে সবসময়, সায়েন্স সবসময় প্র্যাকটিক্যালি পড়তে হবে, থিওরিটিক্যালি নয়। বুঝছে? তাহলে এতটাই থাক। পরের দিন আমরা এই যে নতুন এক রাশি পেলাম, এই আর কে নিয়ে পড়বো। নেক্সট ডে আমরা পড়বো এই রোধ কি, রেজিস্ট্যান্স কি। এই যে ওহমের সূত্রে যে ধ্রুবক ব্যবহার করা হয়েছে, ওহমের সূত্রে যে ধ্রুবক রাশি ব্যবহার করা হয়েছে, এই ধ্রুবক রাশির নামকরণ করা হয়েছে রোধ বা রেজিস্ট্যান্স। প্রকৃতপক্ষে এটা কি পড়বো আমরা পরের দিন, এটা কি। ঠিক আছে, চলো। আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করার জন্য, ইলেকট্রিক কারেন্ট ডিস্টার্ব করার জন্য খানিকটা মাঝে একটু ডামাডোল হয়েছে। আমি রিকোয়েস্ট করছি, জায়গাগুলো তো আছে এইরকম ভাবেই যে যখনই ডিস্টার্ব হয়েছে তখন স্টপ করেছিলাম পড়ানো, দেন স্টার্ট করেছি। অতএব সেই জায়গাগুলো একটু কমপ্লিট করে নিবি, যার যেখানটা সমস্যা আছে। তারপরেও যদি কোনো জায়গা অসুবিধা থেকে থাকে, আমরা তো পড়াধরা ক্লাসে আসছি বৃহস্পতিবার দিন, তোমার যেখানটা যা সমস্যা থাকবে তুমি ডিটেলস আমাকে বারবার জিজ্ঞাসা করে নেবে। ওকে, থ্যাংক ইউ, চলো বাই।